এতদিন ধরে আলোচনা করার পরে তারা হ্যাঁ না ভোটের ঝুঁকিটা নিতে চাচ্ছেন কখন? তাও আবার 84টা প্রস্তাবনা। 84, তার মধ্যে 48টা আছে একেবারে সংশোধনী জাতীয় মনে হয় এই ধরনের প্রস্তাবনা, যেগুলি অবশ্যই সংসদে বা সংসদীয় সংসদ লাগবেই, মানে সংসদ লাগে। তো এইরকম একটি জায়গাতে এসে তারা ইলেকশনের আগে গণভোট দাবি করছেন। তারা মনে করছেন যেখানে আগামী এই ধরেন 15ই ফেব্রুয়ারিকে আমরা ধরে নিচ্ছি ইলেকশনের কাট অফ ডেট, তাহলে আগামী 15ই নভেম্বর হচ্ছে 90 দিন। 90 দিন, তাহলে এই 90 দিন শুরু হবে আগামী 15ই নভেম্বর থেকে। তার মানে আজকে থেকে 10 দিন, হাতে 10 দিন হাতে নিয়ে এই 90 দিনের মধ্যে ঢুকে যাবেন তারা। মাঝখানে তারা একটা গণভোট করতে বলছেন। তাহলে গণভোটের তফসিল আর নির্বাচনের তফসিল একই সাথে ঘোষিত হবে। গণভোট যদি না হয় তাহলে তো বাতিল হয়ে গেল জুলাই সনদ, কিন্তু গণভোটে ধরেন হ্যাঁ হলো, তাহলে এই সংসদ করার প্রয়োজন কি? আমরা 270 দিন বসে থাকি, বসে থেকে তারপরে জুলাই সনদ বাস্তবায়িত হয়ে গেল, সংবিধানের মধ্যে ঢুকে গেলে তার কিছু লাগছে না, তাই না? সংসদের কাজটা কি তাহলে? আগামী 270 দিন এটা পাশ করানো। ওনারা এরকম একটা ক্লজ রেখে তাদেরকে গণভোটে নিচ্ছেন জনগণকে, যেখানে জনগণ এই 48টা প্রস্তাব বলেন 84টা প্রস্তাব বলেন ভালো করে জানে না। এরকম একটা পজিশনে জনগণকে বাধ্য করার চেষ্টা করছেন যে এই 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 15, এই 90 দিন সময়ের মধ্যেই জনগণ একটা গণভোটে যাবে, গণভোটের বিষয়াবলী সম্পর্কে ভালোভাবে না জেনে। কিন্তু একই সাথে যদি নির্বাচনও ঘোষিত হয়, তাহলে এই দলগুলি কি করবে? এই দলগুলি যার যার প্রার্থীরা তার নিজের পক্ষে প্রচারণা চালাতে থাকবে। গণভোট মানে কি শুধু পক্ষেই প্রচারণা হবে? গণভোটের বিপক্ষে প্রচারণা করা যাবে না, যেহেতু না আছে। যারা না মনে করেন তারা প্রচারণা চালাতে পারবেন না। এই সরকার কি নিশ্চিতভাবে বলেছেন যে যারা নায়ের পক্ষে প্রচারণা করবেন তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ভুয়া মামলা দিয়ে ঢুকিয়ে দিবেন না? তারা প্রকাশ্যে মিছিল করতে পারবেন, নায়ের বিরুদ্ধে নায়ের পক্ষে বক্তৃতা দিতে পারবেন? এই সরকার কি সেই নিশ্চয়তা দিচ্ছেন? কিংবা ধরেন কোনো রাজনৈতিক দল যদি এখন সিদ্ধান্ত নেয় যে আমরা গণভোটটা চাই না, শুধু নির্বাচন চাই, তাহলে তারা কি একই সঙ্গে গণভোটে না দিতে বলবে, আবার লোকজনকে এসে বলবে আমাদেরকে ভোট দিয়েন? এইরকম একটা লিম্বো বলে এটাকে, মানে ঝুলন্ত অবস্থা। এই লিম্বোতে নিয়ে গিয়ে তারা ঝুলিয়ে দিয়ে কি বলছেন দেখেন, রাজনৈতিক দলগুলি বসে বসে সিদ্ধান্ত নেন। রাজনৈতিক দলগুলো যদি বসে বসে সিদ্ধান্তই নিবেন, তাহলে আপনারা বিদেশ থেকে আমদানিকৃত কো চেয়ারম্যান নিয়ে এসে এই যে একটা কমিটি করে দিনের পর দিন চা নাস্তা ধ্বংস করলেন, দরকার কি ছিল? রাজনৈতিক দলগুলিকে বলতেন আপনারা সিদ্ধান্ত নেন, আমাদেরকে জানিয়ে দেন আমাদেরকে কি করতে হবে, আমরা সেটা করব। তারা ইচ্ছাকৃতভাবে এখন রাজনৈতিক দলগুলিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। তাতে করে সামান্য সংঘাতের পরিস্থিতি তৈরি হলে, একে অন্যকে গালিগালাজ করলে ওনারা হি হি করে হাসতে হাসতে কি বলবেন জানেন? নির্বাচনের পরিবেশ নাই। রাজনীতিবিদরাই নির্বাচনের পরিবেশ, কিন্তু দুই একজন এইভাবে রাজনীতিবিদরাই নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে। কিন্তু রাজনীতিবিদরা মোটেও নির্বাচনের পরিবেশ নষ্ট করে নাই। রাজনীতিবিদরা যত নির্বাচনের দিকে যেতে চায়, ওনারা ততই নানান ধরনের, এই ঢাকার ভাষায় একটা কথা আছে, ফ্যাচাং করেন। ওনারা এখন ফ্যাচাং করছেন। আদেশ জারি করতে হবে। আদেশ কে জারি করবে? আদেশ জারি করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে বলবেন হচ্ছে এই সরকার। ক্যাবিনেট রাষ্ট্রপতিকে অনুরোধ করে আদেশ জারি করার জন্য। তো রাষ্ট্রপতি আদেশ জারি করলেন। রাষ্ট্রপতি আদেশ জারি করার পরে যখন এই গণভোটটা হবে, তখনও তো রাষ্ট্রপতি থাকবেন, রাষ্ট্রপতি তো চলে যাচ্ছেন না। গণভোটটা হচ্ছে কোন সংবিধানের অধীনে? এক্সিস্টিং সংবিধান। কিন্তু এক্সিস্টিং সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। রাষ্ট্রপতি একটি অসাংবিধানিক আদেশ যদি দেন, যে আদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সংবিধানে এই বিষয়ে কোনো মীমাংসা নাই, অমীমাংসিত বিষয়ে রাষ্ট্রপতি যদি আদেশ দেন, সেই আদেশ চ্যালেঞ্জ করা যাবে। এবং সেই আদেশ চ্যালেঞ্জ করা যাবে যে আমার পাশে আবার আইনজীবী আছেন, আমি কিন্তু আইনজীবী না, আমি ওই যে সাধারণ জ্ঞানী আর কি। এই আদেশ পরেও চ্যালেঞ্জ করা যাবে, এই গণভোট হয়ে যাওয়ার পরেও। এবং শুধু তাই না, আমি আপনাকে আরেকটা মজার জিনিস বলি। ধরেন এই যদি সংসদ তৈরি হয়, একই সাথে সংসদও হয়েছে, আবার ওই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হয়েছে, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বৈধ কি অবৈধ, এই বৈধতাও কিন্তু শেষ পর্যন্ত দিতে হবে সংসদ সদস্যদেরকে। এই গণভোটটা কি বৈধ না অবৈধ, এই বৈধতার প্রশ্নও কিন্তু আলটিমেটলি সংসদ সদস্যরাই সিদ্ধান্ত নেবেন। কেননা এই সরকারের অন্যান্য যত বিষয় আছে, সব বিষয়ের বৈধতা যদি সংসদ দেয়, আর শুধু এই জুলাই সনদের সাথে সম্পৃক্ত বিষয়গুলির বৈধতার জন্য তারা আগে থেকেই 270 দিনের শর্ত দিয়ে দেন, এই শর্তযুক্ত কোনো সংসদ নির্বাচনও কিন্তু একই সঙ্গে সংসদ সদস্যের যে স্বাধীন চিন্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, সেইটার দৃষ্টিতে এটাও একটা অবৈধ। আপনি একটা সংসদকে সংসদ নির্বাচনের আগেই বলে দিতে পারেন না যে আমরা একটা আইন বানিয়েছি, আপনারা যদি সেটা নাও মানেন 270 দিনের পরে এটা যুক্ত হয়ে যাবে। কার নির্দেশে যুক্ত হচ্ছে? এইবার আসেন, গণভোটের বিধান কিন্তু আমাদের এই সংবিধানে নাই, আর এই সংবিধানের অধীনেই এই সরকার তৈরি হয়েছে। সংবিধান স্থগিতও হয় নাই, বাতিলও হয় নাই, এবং সংবিধান স্থগিত এবং বাতিল করার কোনো আলোচনাও হয় নাই। ফলে এই অবস্থায় এই সংবিধান যেখানে জাগ্রত, যেখানে স্ট্যান্ডিং,
সেইখানে এই যে কোনো আইন করলে এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন মানেই হচ্ছে সেই আইনের দৃষ্টিতে অবৈধ, জি। এবং সংবিধানকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে আদালতের। তাহলে এই যে আলোচনা সমালোচনা রাজনৈতিক দলগুলো যে দাবি দেওয়া জানাচ্ছে, এগুলো যদি সবই অমূলক অযৌক্তিক হয়, তাহলে কেন তারা এই দাবিগুলো নিয়ে রাজনৈতিক দল কি সব রাজনৈতিক দল এই দাবি জানাচ্ছে? যেমন দেখেন, সবগুলো না, 8টি রাজনৈতিক দল, যেমন দেখেন জোটভুক্ত দলগুলি তাদের ইচ্ছা অনুযায়ী প্রতীক ব্যবহার করতে পারবে, এটা আগের আরপিওতে ছিল। কিন্তু জোট যদি মনে করে যে তারা একটা প্রতীক ব্যবহার করবে, তাহলে সেটাও তারা করতে পারবে। মানে জামাতও কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন তার মানে কিন্তু আইনটা ছিল। অর্থাৎ আপনি, হ্যাঁ, জামাত ধানের শীষ নিয়ে করেছে, নৌকা নিয়ে অনেকে করেছে, ধানের শীষের সঙ্গে অন্যরা যুক্ত হয়েও করেছে, এটা আমরা দেখেছি। আরপিওতে যেটা ছিল সেটা হচ্ছে যে জোট চাইলে জোটের সকলে একটা প্রতীক ব্যবহার করতে পারবে, অথবা জোট মধ্যস্থিত কোনো দল যদি তার নিজের প্রতীক ব্যবহার করতে চায়, তাহলে জোটের মধ্যে থেকেও সে তার নিজেরটা ব্যবহার করতে পারবে। ওনারা এখন যেটা চাচ্ছে, জোট যেন কোনোভাবেই একক প্রতীকে যেতে না পারে। এর কারণ হচ্ছে একক প্রতীকের সুবিধা তারা নতুন কোনো রাজনৈতিক দলকে দিতে চান না। কেন দিতে চান না? এইখানে সবচেয়ে মজায় পড়েছে এনসিপি। এনসিপি যদি এখন বিএনপির সঙ্গে কোনো কারণে ঐক্য করে, তাহলে তারা ধানের শীষ ইউজ করতে পারবে না, শাপলাকলি ব্যবহার করতে হবে। এবং শাপলাকলি ব্যবহার করলে ওই সিটগুলাতে জামাত বেশি সুবিধা পাবে, কেননা বিএনপির ভোটাররা তো গিয়ে ধানের শীষ খুঁজবে। এনসিপির কি সেই ভোট আছে? যদি থাকতোই তাহলে তারা বিএনপির সাথে নেগোশিয়েট কেন করবে? এবং অন্যান্য যে দলগুলি আছে সেই দলগুলিও তারা এই ধানের শীষকে ব্যবহার করতে পারবেন না। কিন্তু জামাত ইসলাম এতই সুসংগঠিত এবং একটা চমৎকার দল যে তারা তাদের যে নেতা কর্মী সদস্য তাদের ডেটাবেস পর্যন্ত আছে, ফলে তারা কিন্তু জানেন তাদের ভোট গোনা, তাদের ভোটাররা দাঁড়িপাল্লাতেই ভোট দিবেন। এবং তারা যদি ঐক্য করেনও, তাদের ভোটাররা কোনোভাবেই অন্য মার্কায় ভোট দিতে রাজি হবেন না। এই কারণে যে তারা খুবই রেজিমেন্টেড, খুবই সিলেক্টিভ, খুবই, আমি মনে করি, অর্গানাইজড। ফলে জামাত জানে যে তাদের দাঁড়িপাল্লায় তাদের সমস্ত ভোট আসবে, কিন্তু ধানের শীষের ভোট অন্য দল কোনোভাবেই পাবে না। আর তাদের সঙ্গে জোটভুক্ত যারা হবেন ওই দলগুলির শক্তি খুবই কম তাদের তুলনায়। কিন্তু বিএনপির সঙ্গে যারা জোটভুক্ত হতে যাচ্ছেন তাদের মোটামুটি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে। ফলে ধরে নিন, আমি তো একটা নামই বলি, ধরেন এই যে আমার পাশে যিনি বসে আছেন, অন্তত 10টা বছর ধরে তো উনি রাস্তায় রাস্তায় সামাজিক কাজ করছেন, ফলে তার পরিচিতি বেশি আছে। এরকম আরো অনেক সিঙ্গেল ক্যান্ডিডেট আছেন, 2জন ক্যান্ডিডেট আছেন অনেক দলের, যারা কিনা এই ধরনের ব্যক্তিগত ভূমিকা আছে, এদেরকে তারা প্রতীকের সুবিধাটা নিতে দিতে চান না। আর তাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন, তারা জিতলেও তাদের কিছু আসা যায় না, হারলেও কিছু আসা যায় না, কেননা তারা অত্যন্ত, আমি মনে করি, অর্গানাইজড একটি দল, এবং তারা মনে করেন যে তাদের লোকজন জিতলেই হবে, অন্যদের জিতে। আপনার কাছে আবারও আসবো, একটু ববি হাজরাজ আপনার কাছ থেকে জানতে চাই। বদিউল আলম মজুমদার তিনি বলেছেন ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে কোনো প্রতারণাই করেনি, অথচ আপনি একটু আগে বললেন প্রতারণা। ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেনি, এটা যদি বদিউল ভাই বলে থাকেন, উনি ওনার মনোভাবটা প্রকাশ করেছেন। আমি বলেছি প্রথমত তো তারা প্রতারণা করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে, যাদেরকে ভুল বুঝিয়ে যাদের দস্তখত নিয়েছেন। কারণ আমরা যখন জুলাই সনদে দস্তখত করেছি, আপনাকে না বুঝেই স্বাক্ষর করেছেন? না, আমরা বিশ্বাসে স্বাক্ষর করেছি। এখন আপনি বললেন, আমি আপনার দোকানে গেলাম, আপনি দোকানদার, আমি আপনার দোকানে গেলাম, আপনি আমাকে একটা স্যুট দেখালেন বা একটা শার্ট দেখালেন, আমি শার্টটা পছন্দ করলাম, আপনি বললেন ঠিক আছে স্যার আপনি পেমেন্ট দিয়ে যান, বা ভাই আপনি পেমেন্ট দিয়ে যান, আমি আপনার বাসায় অ্যাড্রেসটা দিয়ে যান, আমি পাঠিয়ে দিব। আমি যে শার্টটা দেখলাম ওই শার্টের হিসেবে দাম পেমেন্ট আপনাকে করে দিলাম, তারপর বাসায় যেয়ে দেখি আপনি ডেলিভারি পাঠিয়েছেন একটা লুঙ্গি, তাহলে কি আপনি প্রতারণা করলেন না আপনি সঠিক কাজটা করলেন? কিন্তু তিনি তো বলেছেন একদিন সত্য ঠিকই বেরিয়ে আসবে। না না, আজকেই বের করুক না, সব শক্তি তো ওনাদের, প্রেস উইং তো ওনাদের, সব প্রেস তো ওনাদের, বিটিভি ওনাদের, বাংলাদেশ বেতার ওনাদের। সো সত্য বের হওয়ার জন্য আমাদের নির্বাচনের পরে পর্যন্ত কেন ওয়েট করতে হবে? এখনই বের করুক না সত্য।